নখ কাটতে কাটতে হঠাৎই রামু বলে উঠল, কাকা, তখন থেকে দেখছি আপনি কি যেন ভাবছেন। রামুর কথায় ভাবনায় ছেদ পড়ল। ডান পায়ের বুড়ো আঙুলের নখটা রামু কাটছিল। সেদিকে তাকিয়ে বললাম, মার কথা খুব মনে পড়ছে। রামু খুব সন্তর্পণে বসে যাওয়া নখের কোনা কাটতে কাটতে বলল, ঠাকমা আপনার মা ছিলেন, সেক্ষেত্রে আপনার মনে পড়ারই কথা। কিন্তু আমরা যারা পাড়া প্রতিবেশী ছিলাম তারাও ঠাকমাকে ভুলতে পারিনি। সত্যি কথা বলতে ভুলবোটা কি করে বলুন? আমরা যারা পাড়া প্রতিবেশী ছিলাম তাদের কারো কোনো অসুবিধা হলে ঠাকমা যদি সেটা জানতে পারতেন, তাহলে তাকে অর্থ দিয়ে হোক কিংবা পাশে থেকে মনোবল বাড়িয়ে তাকে সাহায্য করতেন। বলে রামু বলল, আমাকেও করেছিলেন। সেবার ঝড়ে যখন ঘরের চাল উড়ে গেল, তখন বউ আর বাচ্চা দুটোকে নিয়ে কোথায় গিয়ে উঠব যখন ভাবছিলাম, তখন এই ঠাকমা আমাকে 1000 টালির দাম দিয়ে বলেছিলেন, ভেঙে পড়ছিস কেন, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। বলে বলেছিলেন, তুই কাউন্সিলরের কাছে গিয়ে বল শ্যামল কাকার মা দেখা করতে বলেছে। ঠাকমা কাউন্সিলরকে কি বলেছিলেন জানি না, তবে কাউন্সিলর কিন্তু কিছু বাঁশ আর বাকি টালিগুলো দিয়েছিল বলে সে যাত্রায় ঘরে চালটা আবার দিতে পেরেছিলাম। নে, আমাকে ছাড়, দেরি হয়ে যাচ্ছে। বলে বললাম, মার কথা শুনতে গেলে সন্ধে হয়ে যাবে, ওদিকে আবার ঠাকুরমশাই বসে আছেন। ঠিক আছে, আপনি যান, আপনার হয়ে গেছে। বলে রামু বলল, কাকিমার মেয়েকে পাঠিয়ে দিন। তুলিকা আর শ্রাবণীকে ডেকে দিয়ে পুকুরে নেমে স্নান করে গা হাত পা মুছে তুলিকার গুছিয়ে রাখা আমার পরনের কাপড় গেঞ্জি পরে ঠাকুরমশাই যেখানে বাৎসরিক শ্রাদ্ধের কাজটা গোছাচ্ছেন সেখানে এসে দাঁড়ালাম। ঠাকুরমশাই আমাকে দেখে বললেন, আমার এখনো গোছানো হয়নি, তোমার যদি অন্য কোনো কাজ থাকে করে এসো, ততক্ষণে আমার হয়ে যাবে। ঠিক আছে, আপনি গোছাতে লাগুন, আমি এখানে বসছি। বলে একটা চেয়ার টেনে নিয়ে সেখানে বসে সামনে চৌকির উপর মা মারা যাওয়ার 6-7 মাস আগে আমার তোলা ছবিটায় রজনীগন্ধার মালা দিয়ে সাজানো দেখে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নারায়ণ পুজোর পরদিন সকালের কথা মনে পড়তে লাগলো। পরদিন সকালে মাকে বলেছিলাম, তুলিকার মা আর বৌদির গতকাল ঠিকমতো খাওয়া হয়নি, আমি বাজারে যাচ্ছি মাছ আনতে, তোমরা লুচি ভাজো। দুপুরে কিন্তু ওনাদের না খেয়ে যেতে দিও না। বাজার থেকে ফেরার পথে যদি কোথাও গরম জিলিপি ভাজতে দেখি তাহলে সেটাও নিয়ে আসবো। মোটর সাইকেলটা বাইরে বার করে থলেটা হাতে নিয়ে সেদিন বলেছিলাম, আমি কিন্তু বাজার থেকে এসে স্নান করে বেরিয়ে যাব, আমার জন্য ফ্যানে ভাতটাত যা হয় কিছু করে দিও। সন্ধ্যার পর বাড়িতে ফিরে মার সাথে দেখা করতে গেলে মা বললেন, তুই জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর চা করে নিয়ে আসছি। তুলিকাকে কোথাও দেখতে না পেয়ে বললাম, তুলিকা কি কোথাও গেছে? মা বললেন, তুলিকার বৌদির শরীরটা হঠাৎ খারাপ করাতে আমি তুলিকাকে পাঠিয়েছি ওদের বাড়িতে পৌঁছে দিতে, কাল সকালে তোর বেরোবার আগেও চলে আসবে। খুব ভালো করেছ। বলে বললাম, গতকাল সারাদিন না খেয়ে অত খাটাখাটনি করেছেন বলেই হয়তো শরীরটা খারাপ হয়েছে। ঠিক করেছে, তুলিকা সঙ্গে গেছে, ওনাদের একা ছাড়াটা ঠিক হতো না। বলে বললাম, তুমি চা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। পরদিন বেরোবো বলে রেডি হচ্ছি, তখনও তুলিকা ফেরেনি, হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। নিশ্চয়ই খারাপ কোনো কিছু না, তাহলে যেভাবেই হোক তুলিকা বাড়িতে একটা ফোন করত। মনের ভেতর একটা দুশ্চিন্তা নিয়ে বাড়ি থেকে বেরোলাম। সারাদিন কাজের সাইটে নানা উটকো ঝামেলা আর টেনশনে ভুলেই গিয়েছিলাম তুলিকার বৌদির খবরটা নেওয়া দরকার, কিন্তু কি করে নিই। গ্রামের মধ্যে রাস্তা তৈরি করতে এসেছি, এখানে টেলিফোন কোথায় পাবো? হঠাৎই একটা ছেলেকে সাইকেল নিয়ে স্কুল থেকে ফিরতে দেখে মনে হলো কাছাকাছি নিশ্চয়ই কোনো স্কুল আছে, আর সেখানে টেলিফোন থাকলেও থাকতে পারে। একটু খোঁজ নিয়ে দেখি। এলাকার যে মাতব্বর রাস্তার কাজ দেখে নিচ্ছিলেন তাকে বললাম, আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? ভদ্রলোক একটু অবাক হয়েই বললেন, বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই সেটা করব। বললাম, অন্য কিছু না, বাড়িতে একটু ফোন করা দরকার। এখানে কি কোথাও টেলিফোন আছে? ভদ্রলোক বললেন, এই তো সামনে, ওই ডাক্তারবাবুর বাড়িতে আছে। যদি খুব আর্জেন্ট থাকে তাহলে চলুন, আমি বলে দিচ্ছি। সময়টা তখন দুপুর গড়িয়ে গেছে। ভদ্রলোকের ডাকাডাকিতে একজন মাঝবয়সী ভদ্রমহিলা এসে যিনি ডাকাডাকি করছিলেন তার নাম ধরে বললেন, তারক ডাক্তারবাবু তো বাড়ি নেই, কোনো দরকার? তারক নামক সেই ভদ্রলোকটি বললেন, ইনি আমাদের রাস্তার কন্ট্রাক্টর, বিশেষ প্রয়োজনে বাড়িতে একটু ফোন করবেন। ভদ্রমহিলা বললেন, আসুন।
আমি বাইরে জুতো খুলে ভেতরে গিয়ে বাড়ির নাম্বারে ফোন করলে 2-3 বার ক্রিং ক্রিং করে বাজতেই মা ধরে বললেন, কে? আমি এ প্রান্ত থেকে বললাম, মা আমি শ্যামল বলছি, তুলিকা ফিরেছে? মা বললেন, হ্যাঁ, তুই চলে যাওয়ার আধ ঘন্টা পরেই ও বাড়ি এসেছে। বললাম, ওর বৌদি ভালো আছে? মা বললেন, ভালো থাকবে না কেন? তুমি গতকাল বললে না ওনার শরীর খারাপ হয়েছে। তোরে কি করে বোঝাই বল দেখি? আরে ওর বৌদির তো মেয়েলি সমস্যা হয়েছিল, পরক্ষণেই আবার বললেন, ও তুই বুঝবি না, বাড়ি আসছিস কখন? বললাম, সাইটে আছি, এখানকার কাজ মিটিয়ে অফিসে যাব, ওখানে ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে সোজা বাড়ি ফিরব বলে বললাম, ঠিক আছে রাখছি। ফোনটা রেখে ভদ্রমহিলার দিকে ফিরে একটু হেসে থ্যাংক ইউ ম্যাডাম বলে চুপচাপ কাজের সাইটে এসে আধ ঘন্টার মতো থেকে তারকবাবুকে বললাম, আপনি তাহলে থাকুন, দেখে নিন রাস্তার লেভেলটা যেন ঠিক থাকে। আমি অফিসে গিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে কাজের প্রোগ্রেস রিপোর্টটা দিয়ে জেনে নিই কাল উনি এখানে আসবেন কিনা। লেবারদের সর্দারকে ডেকে কিছু টাকা দিয়ে তার খাতায় যখন লিখে দিচ্ছি, তখন তারকবাবু এগিয়ে এসে বললেন, বাড়ির দিকে কি কোনো খারাপ খবর? না না, সেরকম কিছু না বলে মোটর সাইকেলের লুকিং গ্লাসের উপর থেকে হেলমেটটা নিয়ে মাথায় লাগিয়ে গাড়িতে বসে অফিসের উদ্দেশ্যে স্টার্ট দিলাম। সন্ধ্যের পর বাড়িতে ফিরে হাত পা ধুয়ে টি শার্ট আর পাজামা পরে মার ঘরে যাব বলে বেরোচ্ছিলাম। তুলিকা সামনে এসে বলল, মার ঘরে যাওয়ার আগে আমার কটা কথা আছে শোনো। একটু অবাক না হয়ে পারলাম না, তাই জিজ্ঞাসা করলাম, কেন, মার সামনে বলা যাবে না? তুলিকা সঙ্গে সঙ্গেই বলল, মাকে আমি বলেছি, মার কোনো আপত্তি নেই। বললাম, মার আপত্তি নেই মানে? কিসে আপত্তি নেই? বলছি, তার আগে এখানে চুপ করে দাঁড়িয়ে আমার কথাগুলো আগে শোনো। আমার মা আর বৌদি একদিন এখানে থেকে তাদের মনে হয়েছে সন্ধ্যের পর আমাদের ঠিকমতো সময় কাটে না, তাই মা বাবাকে বলেছেন আমাদের বাড়িতে একটা টিভি লাগিয়ে দিতে। বললাম, তুমি বারণ করনি? তুলিকা আমার মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তোমার কি মনে হয় আমি বারণ করিনি? এই 5.5 মাসে তোমাকে আমি চিনতে পারিনি? আমিও সাথে সাথে বলেছি তোমাদের জামাই কিন্তু এসব পছন্দ করে না। সে বলে অন্যের কাছ থেকে উপহার স্বরূপ কোনো জিনিস নিলে প্রত্যাশা বেড়ে যায়, যে হাতে করে নেয় সে অনেক ছোট হয়ে যায়। আমার কথা শুনে মা বৌদি প্রায় এক বাক্যে বলেছেন, এখানে শ্যামলের ছোট বড় হওয়ার যেমন কিছু নেই, তেমনি পছন্দ অপছন্দটা এখন আর তার একার মধ্যেও নেই। এখানে তুই আর তোর শাশুড়ি মা তো থাকিস, তোদেরও ইচ্ছা অনিচ্ছার একটা গুরুত্ব তো থাকা উচিত। শ্যামল তো সারাদিন বাইরে বাইরে থেকে সন্ধ্যের পর বাড়িতে ফিরে আবার বইপত্র নিয়ে বসে। তোদের সময়টা কি করে কাটে সে একবার ভেবেছে? হ্যাঁ, এটা ঠিক, বিয়ের সময় শর্তের কারণে কিছু বাধ্যবাধকতা ছিল বলে আমাদের ক্ষমতা আর ইচ্ছে থাকা সত্ত্বেও তোকে ওই সময় গয়না ছাড়া আর কিছু দিতে পারিনি। আমরা তোর বাবা মা, আমাদের নিজের মেয়েকে কিছু দিতে ইচ্ছা করে না? মা আর বৌদির বলা কথাগুলো এই পর্যন্ত বলে তুলিকা আমার দিকে আরও খানিকক্ষণ এগিয়ে এসে আবার বলতে লাগলো, আমার বাড়ির লোকেদের তোমার সম্বন্ধে কি ধারণা জানো? তুলিকা একেবারে প্রায় গায়ের কাছে চলে আসাতে 1-2 বার চোখের পলক ফেলে বললাম, কি ধারণা? বলল, শ্যামল খুব ভালো ছেলে। বললাম, আমি ভালো ছেলে সেটা তোমার বাড়ির লোক আবিষ্কার করলেন কিভাবে? তুলিকা বলতে লাগলো, বিয়ের আগে নাকি আমার দাদা আর দাদার বন্ধুরা তুমি যেখানে ওঠা বসা করো সেখানে আর যতগুলো অফিসে কাজ করো সমস্ত জায়গায় গিয়ে প্রায় মাস 1.5 ধরে বিভিন্ন লোকের কাছে তোমার খবর নিয়ে দেখেছে তুমি একটু অন্য ধরনের, কথা কাজের দাম রাখার চেষ্টা করো। টাকার জোর নেই বলে যোগ্যতা থাকলেও বড় বড় কাজে হাত দাও না। তোমার ব্যবহার আর তোমার ইনোসেন্ট চেহারার জন্য সবাই তোমাকে ভালোবাসে। ঠিক সেই কারণেই যে অফিসে তুমি কাজ করো সেই অফিসে লোকেরাও তোমাকে সব রকমভাবে সাহায্য করে। তোমার মতো টাইপের ছেলেদের জন্য নাকি এই কন্ট্রাক্টরি লাইনটাই ঠিক না, তোমার নাকি উচিত ছিল মাস্টারি করা। তাই তো তোমার মতো এরকম একটা ছেলেকে আমার বাড়ির লোকেরা হাতছাড়া করতে চায়নি। তাই বিয়ের শর্ত যা দিয়েছিলে সেই সময় সব মেনে নিয়েছিল। কথাগুলো বলে তুলিকা আমার বুকে তার মাথা রেখে বলল, এটা আমার থেকে আর বেশি কে জানে তুমি কেমন। প্রথম দিন রাতে যখন তোমার উপস্থিতিতে আমার অস্বস্তি হচ্ছিল, নার্ভাস ফিল করছিলাম, তখন তোমার সহানুভূতি আর আশ্বাসে সেদিনই আমি মুগ্ধ হয়েছিলাম। তবে একটু অবাকও হয়েছিলাম ফুলশয্যা রাতে রোমান্টিক কথাবার্তা না বলে কেউ যে কারো মায়ের কথা বলতে পারে এটা বোধহয় কোনোদিন কারো কাছে শুনিনি। আমার ভালো লাগতে লাগলো তোমাকে যখন দেখলাম তুমি তোমার মাকে কতটা সম্মান করো, আমাকে রেসপেক্ট দাও, আর সর্বোপরি তোমার ধৈর্য দেখে 3 মাস অপেক্ষা করার পর যখন দেখলাম তোমার চোখে মুখে ব্যবহারে নীরব ভালোবাসা আর শ্রদ্ধা ছাড়া আর কিছু নেই,
তখন আমি আর নিজেকেই সামলাতে পারলাম না, কারণ ওই 3 মাসে আমি তোমাকে যতটুকু দেখেছি তাতে এটা বুঝতে অসুবিধা হয়নি আমি অনুমতি না দিলে তুমি আমাকে স্পর্শ করবে না। তাই তো সেদিন আমি নিজে থেকেই ভয়, লজ্জা, সংকোচ কাটিয়ে তোমার কাছে ধরা দিলাম, আর সেই কারণেই তোমাকে এত ভালোবাসি, ভক্তি করি বলে দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখটা রেখে বলতে লাগলো, মোটর সাইকেলের কথা আমি তোমাকে বলেছিলাম, তুমি না করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু বিয়ের সময় বাবা মা তো কিছু দিতে পারেননি, এখন তারা খুশি হয়ে কিছু দিলে আপত্তি করো না প্লিজ, এতে আমার মা বাবার অসম্মান হবে। সেদিন আমি না বলতে পারিনি, কারণ যখন শুনলাম আমার না বলাতে বিশেষ করে শ্বশুর শাশুড়ির অসম্মান হবে, তখন সেটা যৌতুক হোক বা ভালোবাসা, তুলিকার মুখের দিকে তাকিয়ে আমি আর না বলতে পারিনি। পরদিন একজন এসে ছাদের মাথায় অ্যান্টেনা লাগিয়ে মার ঘরে শাটার দেওয়া সাদা কালো ওয়েস্টার্ন টিভি সেট করে দিয়ে চলে যাওয়ার আগে বলে গেলেন, বাতাসে অ্যান্টেনা সরে গেলে ছবি ঝিরঝিরে আসবে, তখন উপরে গিয়ে শুধু অ্যান্টেনাটা ঠিক করে দেবেন, ছবি আবার কাচের মতো এসে যাবে। সন্ধ্যার দিকে যখনই বাড়ি ফিরে মায়ের ঘরে যেতাম, দেখতাম দূরদর্শন চ্যানেলে হয় গান, না হয় নাচ, না হয় খবর কিংবা খেলা হচ্ছে। ভালো লাগলে কিছু সময় বসে দেখতাম, তারপর নিজের ঘরে এসে খাতাপত্র লেখালেখি করে হেডলি চেজের সাসপেন্স থ্রিলার পড়া শুরু করেছিলাম। মাঝে মধ্যে বাড়ি আসার পথে কোনোদিন ভেজিটেবল চপ, না হয় 2-4টে সিঙ্গারা নিয়ে আসতাম। সেদিনও 4টে সিঙ্গারা নিয়ে মার ঘরে ঢুকে দেখি তুলিকার মা পাশাপাশি বসে টিভি দেখছে। সিঙ্গারার ঠোয়াটা মায়ের হাতে দিয়ে টিভির দিকে তাকিয়ে দেখি নাচ হচ্ছে। সেখান থেকে চোখ সরিয়ে নিজের ঘরে চলে এলাম। ফ্রেশ হয়ে মায়ের ঘরে এসে দেখি তুলিকা সিঙ্গারাগুলো দিয়ে মুড়ি মাখছে। আমাকে দেখে বলল, রান্নাঘর থেকে 2টো বাটি নিয়ে এসো। বাটি 2টো নিতে গিয়ে দেখি স্টোভের উপর একটা সসপ্যানে জল ফুটছে। চায়ের জল মনে করে তাতে 2.5 চামচ চা আর 2 চামচ চিনি দিয়ে একটু নাড়িয়ে স্টোভটা নিভিয়ে একটা প্লেট চাপা দিয়ে বাটি 2টো নিয়ে এসে তুলিকার হাতে দিয়ে বললাম, স্টোভে বোধহয় চায়ের জল চাপানো ছিল, ফুটছিল দেখে তাতে চা আর চিনি দিয়ে ঢেকে রেখে এসেছি। তুলিকা মুড়ি মাখা ফেলে বলল, স্টোভটা কি এখনও জ্বলছে? না, নিভিয়ে দিয়েছি। তবু তুলিকা আসছি বলে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। আমি মায়ের পাশে বসে টিভির খবরের দিকে চোখ রাখলাম। মিনিট 2-1 পর তুলিকা একটা বড় প্লেটে 3 কাপ চা সাজিয়ে নিয়ে এসে আমার আর মায়ের মাঝখানে রেখে একটা বাটিতে মুড়ি মাখা তুলে আমাকে দিল, অন্যটায় নিজে নিয়ে যে বাটিটায় মুড়ি মাখছিল সেই বাটিটা সমেত মার হাতে দিয়ে টিভির দিকে উল্টো করে আমাদের সামনে বসে মাকে বলল, এখন তো গরমে ছুটি চলছে, দিদিকে একদিন আসতে বলুন না। সেই বউ ভাতের 2 দিন পর উনি চলে গেছেন, 6 মাস হতে চলল, এর মধ্যে আর একদিনও আসেননি। মুড়ি মাখার চা খেতে খেতে একবার তুলিকাকে দেখছি আর একবার টিভির দিকে তাকাচ্ছি। মা বললেন, ও নিজেই মাঝে মাঝে ফোন করে, তোর শ্যামলের আমার খবর নেয়, ওর বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে, আসতে পারবে না, বলেছে পুজোর ছুটিতে 2 দিনের জন্য আসতে পারে ছেলে মেয়েকে নিয়ে। খানিকক্ষণ সব চুপচাপ, টিভিটা চলছে, মুড়ি মাখার চা খাওয়া প্রায় শেষ। মা আমাকে শুনিয়ে বললেন, বেলার দিকে তুলিকার দাদা এসেছিল, জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গেছে, 2 দিন আগে তোদের যেতে বলেছে। তুলিকা প্রায় সঙ্গে সঙ্গে বলল, না মা, 2 দিন আগে যাব না, জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলে যাব। মা বললেন, কেন, কোনো অসুবিধা আছে? 2 দিন আগেই তো যেতে বলেছে তোদের। তুলিকা বলল, জামাই ষষ্ঠীতে জ্যাঠার জামাইরাও সব আসেন, সঙ্গে তাদের ছেলে মেয়েরা, শোয়ার কষ্ট হবে। মা বললেন, শোয়ার কষ্ট একটু হলেও 2 দিন আগেই যাস, ভুলে যাস না, এটা তোদের প্রথম জামাই ষষ্ঠী। প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে আমি একটু অবাকই হয়েছিলাম। অবাক হয়েছিলাম মানে আমার মনে হয়েছিল আমি যেন কোনো জামাই মহাসম্মেলনে যোগ দিয়েছি। একান্নবর্তী পরিবারে জামাই ষষ্ঠী বলে কথা। জ্যাঠার 3 জামাই আর আমাকে ধরে 4 জন জামাই যখন পাশাপাশি ষষ্ঠীর বাটা নিচ্ছি, তখন শঙ্খের আওয়াজের অনেকগুলো চোখের সামনে বসে একটু আনইজি ফিল হচ্ছিল ঠিকই, তবে জীবনের প্রথম জামাই ষষ্ঠীটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম। তুলিকা এবং শাশুড়ি মার পূর্ব অভিজ্ঞতা ছিল বলে খাওয়ার ব্যাপারে আমাকে খুব একটা চাপাচাপি করেনি। তবু যেটুকু যা খেয়েছি তার জন্য আমার থেকে বেশি টেনশন তুলিকার ছিল। যদিও তেমন কিছু হয়নি, তবু তুলিকা থাকতে চায়নি বলে 2 দিন পরই আমরা চলে এসেছিলাম। জামাই ষষ্ঠী থেকে ফিরে আসার পর থেকে যতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি তুলিকারও রাগ অভিমান সবই আছে, যেটা জামাই ষষ্ঠীতে যাওয়ার আগে একটু আত্রু থাকলেও আমাকে কখনো দেখাতো না, কিন্তু জামাই ষষ্ঠী থেকে ফিরে আসার পর সেটার সম্মুখীন আমাকে মাঝে মধ্যেই হতে হচ্ছে। ছোটোখাটো কারণে সে আমার উপর রাগ করে অভিমান করে কথা বলতে চাইতো না। আমি চেষ্টা করতাম রাগ ভাঙানোর, কোনো কোনো সময় সফল হতাম, কোনো কোনো সময় রাগটা 1-2 দিনও থাকতো।
রাগের প্রতিফলন সে নানাভাবে দেখাতো। কাজে টেনশন যেমন সব সময় থাকতো, তেমনি বিলপত্তর করানো আর পেমেন্ট নিয়েও চাপে থাকতে হতো বলে কখনো সখনো তুলিকার কথার পৃষ্ঠে কি বলতে কি বলে ফেলি, তার জন্য সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে মায়ের সামনে গিয়ে আমাকে শুনিয়ে বলে, আপনার ছেলেকে বলে দিন এগুলো আনতে হবে, সেখানে যেতে হবে। মা তুলিকার কথা শুনে উল্টে আমাকে বলতেন, এই তুই ওর সাথে কি করেছিস রে? মার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে আমি কিছু করিনি বলে সেখান থেকে সেই মুহূর্তে সরে এলেও তুলিকা রাগ অভিমানের সম্মুখীন বিছানায় শুয়ে হতে হতো। সংসারের কাজকর্ম মিটিয়ে তুলিকা ঘরে এসে দরজা বন্ধ না করে আমার সাথে একটাও কথা না বলে মশারির মধ্যে ঢুকে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে আলো না নিভিয়ে ঘরের দরজা দিয়ে মশারির মধ্যে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করলেও কিছু বলতো না। গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতে গেলে বলতো, খবরদার আমার গায়ে হাত দেবে না। বাধ্য হতাম বলতে, আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো? আমি কি এমন করেছি যা বলেছি যার জন্য তুমি আমার সাথে কথা বলছো না? উত্তর না দিয়ে একই রকমভাবে অন্যদিকে মুখ করে শুয়ে থাকতো। শেষে জোর করে সোজা করে দেখি চোখ দুটো বন্ধ, কিন্তু চোখের পাতার নিচে জল। উঠে বসে খুব মৃদু স্বরে বললাম, কাঁদছো কেন? কি হয়েছে বলো? তুমি না বললে আমি বুঝবো কি করে? কিছু সময় চুপ করে থেকে চোখের উপর একটা হাত রেখে সে বলতো, আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি যার এন্টারটেনমেন্ট বলে কিছুই নেই, আছে শুধু কাজ আর কাজ। আমি তো তোমার নতুন বিয়ে করা বউ, তোমার কি উচিত না আমাকে একটু অ্যাটেনশন দেওয়া? তাছাড়া আমার যে কিছু শখ আহ্লাদ থাকতে পারে সে সম্বন্ধে কখনো কিছু জিজ্ঞাসা করেছো না খোঁজ নিয়েছো? বিয়ের আগে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, আমারও ছিল। বিয়ের সময় সবাই বর দেখে বলেছিল, তুলি তোর বরটাকে হেব্বি দেখতে। তারা তো আর দেখতে আসছে না। বিয়ের পর সে হেব্বি দেখতে বর নামক লোকটি তার বউয়ের থেকে বেশি কাজকে ভালোবাসে, কাজ ছাড়া তার মাথায় কিছু আসে না। এই পর্যন্ত বলে একটু দম নিয়ে আবার সে বলল, আমার ইচ্ছে করে না স্বামীর সাথে বাইরে গিয়ে একটু ঘুরতে, সিনেমা দেখতে, কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে খেতে, অথবা রাস্তার ধারের কোনো ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেতে। এ কথার কোনো উত্তর নেই জেনে বুঝে খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলাম, এটা তো আমার অনেক আগেই করা উচিত ছিল। তুমি এতদিন কিছু বলনি বলে আমার মাথাতেও আসেনি। আসলে আমি আমার কাজ আর তোমাদের ব্যাপারে চিন্তা করা ছাড়া আমার মাথায় আর কিছু থাকে না। সরি, সত্যি খুব ভুল হয়ে গেছে। কথা দিচ্ছি এরকম ভুল আর হবে না। তবে তোমারও উচিত, তুমি যদি কোথাও কখনো যেতে চাও একটু আগে আমাকে বললে প্রোগ্রাম করতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমার এসব ঠিক আসে না, তবে এটাও ঠিক তোমাকে আমার সময় দেওয়া উচিত। বোঝো তো, আমি চাকরি করি না যে রবিবার ছুটির দিন বলে ঘুরবো। ব্যবসা করে নিজের কাজ নিজেকেই দেখতে হয়, তা না হলে লেবার মিস্ত্রিরা কোনো ভুল করে বসলে আবার ভেঙে ফেলতে হবে, ক্ষতিটা আমার। তাছাড়া কাজের সাইটে লক্ষ লক্ষ টাকার ম্যাটেরিয়ালস পড়ে থাকে, প্রতিদিন একবার না গেলে খুব টেনশন হয়। বলতে যাচ্ছিলাম, কাল আমি দুপুরের মধ্যে বাড়ি চলে আসব, বিকালে তোমাকে নিয়ে বেরোবো। তার আগে তুলিকা চোখের থেকে হাত সরিয়ে আমার দিকে 1-2 সেকেন্ড তাকিয়ে থেকে দুই দিক থেকে হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরে তার বুকের উপর টেনে নিয়ে বলল, তুমি এরকম করে কথা বলো কেন? রাগ করে থাকা যায় না। ঠিক আছে, তাহলে রবিবার দিনটা তুমি ফাঁকা রেখো, মাকে নিয়ে ওই দিন আমি আর তুমি সিনেমায় যাব বলে আমাকে ছেড়ে দিয়ে বলেছিল, আলোটা নিভিয়ে দিয়ে এসো। নভেম্বর মাসে 27 তারিখে মায়ের একটা ছোটোখাটো স্ট্রোক হয়ে গিয়েছিল। বেলা 11টার দিকে ঘটনাটা ঘটায়। আমি তখন কাজের সাইটে ছিলাম বলে কিছুই জানতে পারিনি। সন্ধ্যের আগে বাড়ি ফেরার পথে মোড়ের মাথায় পাড়ার মানাদা আমাকে দেখে থামিয়ে বললেন, তোর মায়ের অবস্থা ভালো না, আমরা হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি, সম্ভবত তোর বউ বোধহয় এখনও সেখানে আছে। হঠাৎ করে এরকম একটা খবরে আমার বুকের স্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। গাড়ি থেকে নেমে হেলমেটটা নামিয়ে শুধু বললাম, আমি তো বেরোবার আগে মার সাথে কথা বলে এসেছিলাম, তখন তো ভালো ছিল, এর মধ্যে কি হলো মায়ের? মানাদা বললেন, আমরা ভর্তি করে দিয়ে অপেক্ষা করছিলাম, তোর বউ বলল আপনাদের ব্যস্ততা থাকলে আপনারা চলে যেতে পারেন, আমি আছি, মায়ের কোনো সমস্যা হলে আমি ঠিক সামলে নেব, যতক্ষণ না মায়ের জ্ঞান ফিরছে ততক্ষণ আমি এখানে থাকবো। আমি আর পঙ্কু তোর মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম বলে তোর বউ আমাদের দুজনকে গাড়ি ভাড়া আর চা খাওয়ার জন্য 20 টাকা দিয়ে বলেছিল, আপনার ভাই তো বাড়ি নেই, সে কিছুই জানে না, যেই বাড়ি ফিরবে যদি দেখতে পান একটু বলবেন আমি হসপিটালে আছি বলে মানাদা বললেন, শ্যামল তোর বউটা কিন্তু খুব ভালো, তোর মাকে নিজের মায়ের থেকেও বোধহয় বেশি ভালোবাসে। এই পর্যন্ত বলে মানাদা আমার কাঁধের উপর তার হাতটা রেখে বললেন, শ্যামল সত্যি তোর বউটা একদম অন্য রকম। সারাটা রাস্তা তোর মায়ের মাথাটা কোলের উপর রেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল, আপনার ছেলে এখন কোথায় আছে, তাকে কি করে খবর দেব মা?
তুই আর দেরি করিস না, তোর বউটা বোধহয় হসপিটালে একাই আছে। হেলমেটটা আবার মাথায় লাগিয়ে গাড়িটা ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে স্টার্ট দিয়ে মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম। হসপিটালে পৌঁছিয়ে দ্রুত ফিমেল ওয়ার্ডের দিকে যাচ্ছিলাম, দেখি গেটের সামনে তুলিকা দাঁড়িয়ে আছে। আমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে সে নিজে এগিয়ে এসে আমাকে আশ্বস্ত করে বলল, মা এখন খানিকটা স্টেবল। তুলিকার মুখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললাম, কি হয়েছিল মায়ের? তুলিকা বলল, ওনার একটা কার্ডিও অ্যাটাক হয়েছিল, তবে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসার জন্য ডাক্তারবাবুরা সামলে নিয়েছেন। সকালে বেরোবার আগে মার সাথে অত সময় ধরে কথা বললাম, তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। ঘটনাটা ঘটল কখন? এদিকটা সরে এসে দাঁড়াও, লোকেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে বলে তুলিকা বলল। আমি রান্না করছিলাম, আমার সামনে বটির উপর বসে মা তরকারি কাটছিল আর কথা বলছিলেন। আমি রান্না করতে করতে শুনছিলাম, হঠাৎ মার কথা বলা বন্ধ হয়ে যাওয়াতে মার দিকে তাকিয়ে বলতে যাচ্ছিলাম, তারপর দেখি মার মাথাটা আস্তে আস্তে ঝুঁকে বটির উপর এসে পড়ছে আর হাত দুটো শিথিল হয়ে দুই দিকে পড়ে যাচ্ছে। মা করে ডেকেও কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি স্টোভটা নিভিয়ে মাকে ধরে সোজা করে বসিয়ে বটিটা পায়ের তলা থেকে বার করে সরিয়ে রেখে মাকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে পাড়ার মানাদার পঙ্কুকে ডেকে নিয়ে হসপিটালে এসেছিলাম। তুলিকার হাত দুটো চেপে ধরে বললাম, খুব ভালো করেছো, আজ তুমি মায়ের পাশে ছিলে বলে সঙ্গে সঙ্গে মাকে হসপিটালাইজড করতে পেরেছো। তুমি না থাকলে যে আজ কি হতো। সে ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবার ভালোবাসা কি সেটা কখনো পাইনি। 5 বছর মায়ের ভালোবাসা থেকেও দূরে ছিলাম, কেননা বাবা মারা যাওয়ার পর মা শোকে তাপে পাথর হয়ে গিয়েছিলেন। আজ মা আর তুমি ছাড়া আমার সামনে পেছনে কেউ নেই। আমি তোমাদের দুজনকে আমার জীবন থেকে কিছুতেই হারাতে চাই না। বিশেষ করে মাকে বলে স্থানকাল ভুলে তুলিকাকে 2 হাতে জড়িয়ে ধরলাম। আরে কি করছো, ছাড়ো, এটা হসপিটাল, তোমার মা এখনো ভালো আছেন, আমিও আছি তোমার পাশে, ছাড়ো, চলো মার কাছে যাই। তুলিকাকে ছেড়ে চোখ দুটো মুছে সরি বলে বললাম, চলো। মার বেডের পাশে এসে দেখি তখনও স্যালাইন চলছে, চোখ বন্ধ হয়ে আছে। সিস্টারকে জিজ্ঞাসা করলাম, মার কি জ্ঞান ফিরেছে? সিস্টার তুলিকাকে একবার দেখে আমার দিকে না তাকিয়ে একটা ইঞ্জেকশন রেডি করতে করতে বলছেন, সময় মতো নিয়ে এসেছিল বলে এ যাত্রায় বেঁচে গেছে। আপনাদের এখন আর এখানে থাকার দরকার নেই, আজ এভাবেই থাকবে, কাল সকালের দিকে একবার এসে পেশেন্টের সাথে কথা বলে যাবেন। আমি আর তুলিকা পালা করে হসপিটালে এসে মায়ের পাশে থাকতে লাগলাম। একদম সকালে এসে একবার সিস্টারকে বলে মার সাথে দেখা করে, যেহেতু ফিমেল ওয়ার্ড তাই 9টা পর্যন্ত বাইরে অপেক্ষা করতাম। চলে আসার আগে আর একবার মার সাথে দেখা করে বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে তুলিকাকে গাড়ির পেছনে বসিয়ে হসপিটালে নামিয়ে দিয়ে আমি সোজা সাইটে চলে যেতাম। তুলিকা ডক্টরস ভিজিট হয়ে গেলে 1টার মধ্যে হসপিটাল থেকে চলে আসতো। বাইক থাকায় আমি 4টে সাইটের কাজ সুপারভিশন করে 5টা সাড়ে 5টার মধ্যে হসপিটালে চলে আসতাম। 3 দিন পর হসপিটাল মাকে ছেড়ে দেওয়ার সময় 2 মাসের ওষুধ দিয়ে বলেছিল 2 মাস পর ওনার একটা ইসিজি করে চেক আপ করিয়ে নিয়ে যাবেন। মায়ের অসুস্থতার কারণে তুলিকার প্রথম বিবাহবার্ষিকী মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। আমাদের কারো খেয়ালও ছিল না। দিন 15 পর যখন মা খানিকটা সুস্থ হলেন, সেদিন রাতে তুলিকা আমার পাশে শুয়ে বলল, প্রথম বিবাহবার্ষিকীটা যে কিভাবে কাটলো সারা জীবন মনে রাখার মতো। বললাম, চলে গেছে তো কি হয়েছে, কি গিফট নেবে বলো? তুলিকা আমার দিকে ফিরে আমার বুকের ওপর হাত রেখে বলল, আমার কোনো গিফটের দরকার নেই, তোমার মা যে ফিরে এসেছেন এটাই আমার সবথেকে বড় গিফট। আমার বুকের ওপর রাখা তুলিকার হাতটা আমার হাতটা দিয়ে চেপে ধরে বললাম, সেটাও তোমার জন্য। সময়ের সাথে বিয়ের 18 মাসের মধ্যে আমার আর তুলিকার জীবনে অনেকগুলো পরিবর্তন এসেছে। তুলিকা সেদিন বলল সে মা হতে চলেছে, আর আমি আমার জীবনের সবথেকে বড় বিল্ডিং কনস্ট্রাকশন আর রাস্তার কাজ নিয়েছি প্রায় 50 লক্ষ টাকার। কাজ চলছে। শ্বশুরমশাই আমাকে বিনা ইন্টারেস্টে 15 লক্ষ টাকা ধার দিয়েছেন। পেমেন্ট পেয়ে কিছু কিছু করে শোধ করলেও হবে। প্রথম দিকে টাকাটা আমি নিতে চাইনি, পরে শাশুড়ি মা আর শালাবাবু একরকম জোর করেই আমাকে নিতে বাধ্য করেছেন। এই বলে, শুনেছি তুমি টাকার জন্য বড় বড় কাজ করতে পারো না। বাবা তো তোমাকে টাকাটা এমনি দিচ্ছেন না, ধার হিসেবে দিচ্ছেন, পরে তুমি আস্তে আস্তে শোধ করে দিও। তুলিকা মা হতে চলেছে খবরটা শুনে মা তুলিকাকে বলেছেন, ঘরে বাইরের কাজকর্ম সবই মাসি করবে, তুই একদম দৌড়াদৌড়ি করবি না, শুয়ে বসে থাকবি আর মাঝে মধ্যে আমার কাছে এসে বসবি, আমি তোকে কৃষ্ণের ছোটবেলার কাহিনী শোনাবো, তাতে তোর মনটা ভালো থাকবে। কিছু সময় চুপ করে থেকে মা আবারও বললেন, তোর এত বড় খবরটা নিজের মাকে দিয়েছিস? না, এখনো দেওয়া হয়নি, ভেবেছি 2-1 দিনের মধ্যে একবার ও বাড়িতে গিয়ে মাকে খবরটা দিয়ে আসবো। মা বললেন, কাল সকালে শ্যামল যখন বেরোবে তখন তুই ওর সাথে চলে যাস, ও তোকে তোর বাড়িতে নামিয়ে দিয়ে ওর কাজের জায়গায় যাবে। তোর যদি ইচ্ছে হয় মার কাছে না হয় 2 দিন থেকে আসবি।
সঙ্গে সঙ্গে তুলিকা বলল, না মা, আমি থাকবো না। তোমাকে এখানে একা রেখে আমার ওখানে থাকার মোটেও ইচ্ছে নেই। যাব তোমার ছেলের সাথে আবার সন্ধ্যের দিকে, যখন ও বাড়ি ফেরে বলে দেব আমাকে নিয়ে আসতে। মা একটু হেসে বললেন, আমার জন্য এত চিন্তা করিস? তুলিকা বলল, না মা, চিন্তা করি না, তোমার সাথে থাকতে ভালো লাগে। তুলিকার সবে 2 মাস হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা খবরটা শোনার পর থেকে মাসের মধ্যে 2 থেকে 3 বার হয় শাশুড়ি মা, বৌদি, নয়তো কখনো জ্যাঠ শাশুড়ি মা শালাবাবুকে সঙ্গে নিয়ে তুলিকার সাথে দেখা করে যেতেন। সঙ্গে নিয়ে আসতেন কখনো ফল, কখনো প্রোটিন এক্সের কৌটো। তুলিকা বারণ করলেও তারা শুনতো না। আমার সাথে তাদের দেখা হতো না ঠিকই, তবে যেদিন তারা আসতেন বাড়িতে এলেই মা অথবা তুলিকা বলতো, কাল যখন বাজারে যাবে গুঁড়ো দুধ, 2-4টে রসগোল্লা আর কয়েকটা কালাকাঁদ নিয়ে এসো। লোকজন এলে বেয়াকুব হয়ে যেতে হয়। যদিও আজ ডিম ভাজা আর চা করে দিয়েছি, কিন্তু একটু মিষ্টি না দিলে হয়। আমাদের ছোট পরিবারটা দিনগুলো চলে যাচ্ছিল, কিন্তু উপরওয়ালা হয়তো চাইছিলেন না এরা এভাবে চলুক। তাই তো তিনি আমাদের ঘাড়ে চাপিয়ে দিলেন কষ্ট, দুঃখ আর কান্না। সেদিন সন্ধ্যের পর বাড়িতে এসে দেখি সব কেমন যেন থমথমে। তুলিকা মায়ের বিছানায় শুয়ে আছে। মা বসে তুলিকার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, সে হয়তো থাকার জন্য আসেনি, তাই সময়ের আগেই চলে গেছে। ঘরে ঢুকে পেছন থেকে বললাম, কে এসেছিল মা যে না থেকে চলে গেছে? আমাকে দেখে তুলিকা মুখের ওপর হাত চাপা দিয়ে কাঁদতে লাগলো। কিছু বুঝতে না পেরে মার দিকে একবার, তুলিকার কান্নারত মুখের দিকে আর একবার তাকিয়ে বললাম, মা, তুলিকা কাঁদছে কেন? কি হয়েছে ওর? মা উঠে এসে আমার কাঁধের উপর একটা হাত রেখে বললেন, তুলিকার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কিছু না বুঝেই বললাম, নষ্ট মানে? বাচ্চা আবার নষ্ট হয় নাকি? মা বললেন, আজ সকাল থেকে তুলিকার একটু একটু করে ব্লিডিং হচ্ছিল। বেলা বাড়তেই ব্লিডিংটা যখন বেশি হতে লাগলো, তখন ওকে নিয়ে ডক্টর মুকুল চক্রবর্তীর কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখে বললেন, ওর মিসক্যারেজ হয়েছে, এখনই ওয়াশ করতে হবে। 2 মাস 10 দিনের মাথায় এত সাবধানে থেকেও মিসক্যারেজ কি করে হলো যেমন বুঝতে পারলাম না, তেমনি তুলিকার কান্না দেখে আমার খারাপ লাগছিল বলে বললাম, বাইরে থেকে এসেছি, জামা প্যান্টে ধুলোবালি ভর্তি, তুমি তুলিকার কাছে বসো। আমি হাত পা ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে তুলিকার জন্য দুধ গরম করে নিয়ে আসছি বলে তুলিকার দিকে তাকিয়ে তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে মনে হচ্ছিল তাকে বুকে জড়িয়ে ধরে বলি, যেটা ঘটে গেছে তার জন্য কান্নাকাটি না করে দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার চোখে জল আমার একদমই ভালো লাগে না। মা সামনে থাকায় তুলিকাকে কিছু বলতে না পারলেও তার মানসিক কষ্ট আর কান্না দেখে আমারও চোখ কেমন ছলছল করছিল। সেই সঙ্গে বুকের মধ্যে একটা চাপা কষ্ট, যেটা ঠিক বলে বোঝানো যায় না। তুলিকার মানসিক যন্ত্রণা আর কান্না অসহায়ের মতো দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না বলে ওখান থেকে চলে এসে জামা প্যান্ট চেঞ্জ করে হাত পা ধুয়ে রান্নাঘরে গেলাম তুলিকার জন্য দুধ গরম করতে। খুব দুর্বল হয়ে পড়েছিল আর হাঁটা চলা করতে পারছিল না। তাই রাত্রিরে মার কাছেই ছিল তুলিকা। আমি অনেক রাত পর্যন্ত সেখানে বসেছিলাম। একসময় তুলিকা খুব আস্তে আমাকে বলল, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলে একটু চুপ করে থেকে আবার বলল, কাল একবার ও বাড়ি গিয়ে মাকে বলো। তুলিকা তার প্রথম সন্তানকে ধরে রাখতে পারিনি বলে আবার ফুপিয়ে কাঁদতে লাগলো। পরদিন সকালে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি মাকে সমস্ত ঘটনা বললে তিনি সমেত বাড়ির প্রায় সবাই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন। কয়েক সেকেন্ড পর শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, তুলি এখন কেমন আছে? বললাম, ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না, বেশ খানিকটা দুর্বল, তার উপর মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। শাশুড়ি মা আমার জ্যাঠ শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বর্দি, কি এমন ঘটনা ঘটতে পারে যার জন্য তুলিকা প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেল? জ্যাঠ শাশুড়ি মা সরাসরি আমার মুখের দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বললাম, আমি তো কিছু জানি না, তবে আপনারা কেউ একজন গেলে ভালো হয়, কেননা তুলিকা খুব কান্নাকাটি করছে। শাশুড়ি মা আমাকে একটু অপেক্ষা করতে বলে মিনিট 15-র মধ্যে একটা ছোট ব্যাগ নিয়ে আমার মোটরসাইকেলের পেছনে উঠে বসলেন। শাশুড়ি মা আর আমার মায়ের সেবা যত্নে 4 দিন লাগলো তুলিকার মোটামুটি সুস্থ হয়ে হাঁটাচলা করতে। কিন্তু মনের দিক থেকে সে তখনও পুরোপুরি ফিট হয়নি, সেটা বোঝা যেত তার হঠাৎ হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়াকে কেন্দ্র করে। যদিও দিন 20-র মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে গিয়েছিল। 3 মাস তখনও হয়নি। বাড়ি ফিরে চা খাচ্ছি, মা বললেন, তুলিকাকে নিয়ে পুরী থেকে কদিন একটু ঘুরে আয়, ওর ভালো লাগবে। বিয়ের পর থেকে তো কোথাও বেরোসনি তোরা, কাছাকাছির মধ্যে জগন্নাথ দেবের দর্শনও হবে, পুরীটাও ঘোরা হবে। মাকে বললাম, এই মুহূর্তে আমার কাজের চাপ অনেক বেশি, তারপর 2 মাসের মাথায় পুজো, আমি এখন কোথাও যেতে পারবো না, বরং তুমি তুলিকাকে নিয়ে পুরী থেকে ঘুরে এসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মা বললেন, তুই কি খেপেছিস? আমি আগে কি কোথাও গেছি? তোর দাদা দিদির বাড়ি পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাই বলে পুরী? না না, ও আমার দ্বারা হবে না, পারলে তুই যা, তা না হলে পুজোর পরে যাস।
মার কথাতে মনে হলো সত্যি তো, দাদা দিদির বাড়ি ছাড়া মাকে তো কোনোদিন কোথাও যেতে দেখিনি। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে মনে ঠিক করলাম এদের কাউকে কিছু না বলে কাল সকালে একবার শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মায়ের সাথে কথা বলে দেখি। পরদিন শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি মা আমাকে নিয়ে গিয়ে বৌদির ঘরে বসিয়ে জিজ্ঞাসা করলেন, তুলি, তোমার মা সব ঠিক আছে তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বললাম, আসলে আমি এসেছি। দুদিন আগে মা বলছিলেন তুলিকাকে নিয়ে কদিনের জন্য পুরী থেকে ঘুরে আসতে। মাকে বলেছি এখন এই পুজোর আগে আমি যদি কাজকর্ম ফেলে যাই তাহলে কাজের অনেক ক্ষতি হবে। তাই বলছিলাম আপনি, আমার মা আর তুলিকা যদি যান তাহলে আমার মায়ের প্রথমবারের মতো জগন্নাথ দেবের দর্শনটা যেমন হবে তেমনি তুলিকারও এই চেঞ্জটা খুব দরকার ওর মন আর শরীরের পক্ষে। আপনি অনুমতি দিলেই আমি টিকিটের ব্যবস্থা করে ফেলবো। শাশুড়ি মা কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন, তুমি বসো, আমি তোমার কিছু খাওয়ার ব্যবস্থা করি। বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন দেখে বললাম, না মা, আমি এখন কিছু খাবো না, বাড়ি থেকে বেরোবার আগে খেয়ে এসেছি। শাশুড়ি মা প্রায় সঙ্গে সঙ্গে বললেন, এক্ষুনি তোমাকে কি করে বলি বলো তো? তুলির বাবা ফিরুক, তার সাথে কথা বলে কাল তোমাকে জানাই। তুমি কাল একবার তোমার কাজের জায়গায় যাওয়ার আগে এখান থেকে একটু ঘুরে যেও, তবে হ্যাঁ, বাড়ি থেকে কিন্তু খেয়ে আসবে না, তুমি এখানে খাবে। হেসে ওনাকে প্রণাম করে উঠে বলেছিলাম, ঠিক আছে, তুলিকাকেও সাথে করে নিয়ে আসবো। উনি একগাল হেসে আমার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো বাবা, আমি তোমাকে বলতে পারছিলাম না, 2 মাসেরও বেশি হয়ে গেছে মেয়েটাকে দেখি না। বলে বললেন, তাহলে কিন্তু সেইভাবে নিয়ে এসো যাতে 2 দিন এখানে থাকতে পারে। ঠিক আছে, আসছি বলে বেরিয়ে পড়লাম। ইদানিং তুলিকা রাতে বিছানায় বসে মিনিট 15 পদ্মাসন করে শেষে সোজা হয়ে কিছু সময় শুয়ে থাকে, তারপর আমার দিকে ফিরে দেখে আমি ঘুমিয়ে পড়েছি কিনা। যদি ঘুমিয়ে পড়ে থাকি তাহলে কিছু না বলে সেও ঘুমানোর চেষ্টা করে, আর যদি জেগে থাকি তখন কথা বলে। আজ শুয়েই তুলিকার উদ্দেশ্যে বললাম, সকালে তোমাদের বাড়ি গিয়েছিলাম। তুলিকা পদ্মাসনে চোখ বন্ধ করে বসেছিল। আমার কথা শুনে চোখ খুলে আমার দিকে ফিরে বলল, কেন, কোনো দরকার ছিল? হ্যাঁ, তোমার মার কাছে গিয়েছিলাম বলতে, যদি সম্ভব হয় আমার মা আর আমার বউটাকে নিয়ে যদি তিনি একটু সময় করে পুরী থেকে ঘুরে আসতে পারেন। বলেছি, উনি অনুমতি দিলেই আমি টিকিটের ব্যবস্থা করব। তুলিকা পদ্মাসন ত্যাগ করে আমার দিকে ফিরে চোখ মোটা মোটা করে বলল, তুমি আমার মায়ের কাছে গিয়ে এই কথা বলতে পারলে? বুঝতে পারলাম বোধহয় কিছু গড়বড় করে ফেলেছি, তাই শোয়া অবস্থা থেকে উঠে তুলিকার মুখোমুখি বসে বললাম, মার কাছে গিয়ে বলবো না তো কার কাছে বলবো বলো? আমার মা বলছিলেন তোমাকে নিয়ে এই সময় একটু পুরী যেতে, সামনে পুজো, তাই আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আর তোমার কথা ভেবে তোমার মায়ের কাছে গিয়ে সবটা বলেছি। এতে কি কোনো অন্যায় হয়ে গেছে? তোমার মা কিন্তু বলেছেন তোমার বাবার সাথে কথা বলে আগামীকাল আমাকে হ্যাঁ অথবা না যা হোক কিছু একটা বলবেন। আর হ্যাঁ, এও বলেছেন তোমাকে অনেকদিন দেখেননি বলে তোমাকে ওই সকালে নিয়ে যেতে এবং অন্তত 2 দিন থাকতে। তুলিকা কপালের উপর হাত চাপা দিয়ে বলল, বাহ, সেই সকালে ও বাড়ি গেছো, তোমার সাথে মায়ের এত কথা হয়েছে, সন্ধ্যের পর বাড়ি ফিরে সেসব না বলে এখন বিছানায় বসে বলছো? তখন টিভিতে খবর হচ্ছিল বলে ভেবেছিলাম পরে বলবো, তারপর নানা কথায় ভুলে গেছি বলেই বললাম, আরে বাবা, এখন বলছি তো। তুলিকা কয়েক সেকেন্ড চোখ দুটো কুঁচকে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যাব না বলে উল্টো দিকে মুখ করে দুম করে শুয়ে পড়ে বলতে লাগলো, বিয়ের পর প্রথম কোথাও যাব, তাও স্বামীর সঙ্গে থাকবে না, থাকবে কারা? না এ বাড়ির মা আর ও বাড়ির মা। কিছুতেই যাব না। কিছু সময় চুপচাপ বসে তুলিকার কোমরের উপর হাত দুটো সবে রেখেছি। তুলিকা তার ডান হাত দিয়ে আমার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, সরে বসো, আবার যদি গায়ে হাত দাও তাহলে কিন্তু এ ঘর থেকে চলে গিয়ে মার কাছে গিয়ে শোবো। একটু সরে এসে কিছু সময় চুপ থেকে নিজের থেকে বলতে লাগলাম, তাহলে মা আমাকে বলছিলেন তোমার এই ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য তোমাকে নিয়ে কাছাকাছির মধ্যে পুরী ঘুরে আসতে। আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব না বলে উল্টে মাকে বলেছিলাম তোমাকে নিয়ে পুরী ঘুরে আসার জন্য, কিন্তু মা যখন বললেন তিনি তো কখনো যাননি, চেনেনি না, তাই তোমাকে কি করে নিয়ে যাবেন। তখন ভাবলাম মার এতটা বয়স হয়েছে, এখনও মা কোনোদিন পুরীতে যেতে পারেননি, জগন্নাথ দেব দর্শন করেননি। এদিকে আমি নিজের কাজের জন্য যেতে পারছি না, তাই অনেক ভেবেচিন্তে তোমার মায়ের কাছে গিয়েছিলাম। ওনাকে সব বলেছি, যদি উনি না যান তখন না হয় কালী পুজোর পর আমি তোমাদের নিয়ে যাব। তুলিকা আবার সোজা হয়ে শুয়ে আমার দিকে ফিরে বলল, কথা তুমি আমাকে আগে বলনি কেন? তোমার মা কি কখনো পুরী যাননি বলে হাত দুটো উঁচু করে আমাকে তার বুকের মধ্যে ডেকে নিয়ে বলল, যাব কালো বাড়িতে। আমি তুলিকার বুকের ওপর মাথাটা রেখে ভাবতে লাগলাম, বউটার আমার মাথা ঠিক আছে তো? এর তো মন মেজাজ একদম শরতের মেঘের মতো, এই কালো মেঘ ঘনিয়ে আসে তো পরক্ষণই আবার পেঁজা তুলোর মতো। পরদিন শ্বশুরবাড়ি থেকে খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছি তখন তুলিকা বলল, তুমি কি সন্ধ্যের দিকে আসবে? না বলে বললাম, 2-4 দিন অন্তত এখানে থাকো।
এতগুলো লোকের মাঝে থাকলে তোমার ভালো লাগবে। সে বলল, না, তুমি কাল সন্ধ্যের দিকে আসবে, আমি ও বাড়ি যাব। কথা না বাড়িয়ে ঠিক আছে বলে এদিক ওদিক তাকাচ্ছি দেখে তুলিকা বলল, কাকে খুঁজছো, মাকে? মাথা নেড়ে হ্যাঁ বলে বললাম, মাকে একটু ডেকে দাও না। দরকার নেই, মা কাল রাতে বাবার সঙ্গে কথা বলেছিল, সব শুনে বাবা বলেছেন তিনিও যাবেন, আজই টিকিট কাটতে দেবেন, সামনের সপ্তাহে হয়তো আমরা বেরোবো। সেই জন্যই আমার কাল বাড়ি যাওয়ার দরকার। আমার আর মায়ের জিনিসপত্র গোছাতে হবে না। পকেট থেকে 2000 টাকা বার করে তুলিকার হাতে দিয়ে বললাম, টিকিটের টাকাটা রেখে দাও, মাকে দিও, যাওয়ার দিন বাকি টাকাটা দিয়ে দেব। তুলিকা টাকাটা আবার আমার হাতে ফেরত দিয়ে বলল, মাকে বলেছিলাম তোমার জামাই সব খরচে টাকা দেবে বলেছে। উত্তরে মা বলেছেন, তুমি নাকি এই একই কথা তাকেও বলেছিলে। মা সেই কথা বাবাকে বলেছিল, বাবা সব শুনে বলেছেন, মেয়ে আর বেয়ান আমাদের সাথে যাবে, সুতরাং এখানে জামাইয়ে টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখলে তো, বলে বললাম, এই জন্যই কিছু বলতে ভয় হয়। তুলিকা বলল, কেন, আমি আমার বাবার মেয়ে না? বিয়ে হয়ে গিয়েছে বলে কি আমার বাবা মা সব পর হয়ে গেছে? আবার অশনি সংকেতের পূর্বাভাস হতে পারে ভেবে বললাম, আমি কি তাই বলেছি নাকি? যাকগে, তুমি আছো যখন, যাওয়ার সময় টাকা দিয়ে দেব, সব খরচ বাবাকে করতে দিও না, অন্তত তুমিও কিছু করো, বলে বললাম, আমি এখন যাই, কাল চেষ্টা করব সন্ধ্যের আগে আসতে। জুতো পরে সবাই 2টো সিঁড়ি নেমেছি। তুলিকা পেছন থেকে বলল, রাগ করে যাচ্ছ? দাঁড়িয়ে ঘুরে বললাম, না। না মানে? দেখেই তো বোঝা যাচ্ছে, মুখটা হাড়ি করে যাচ্ছ, একবারও হাসলে না। বললাম, মুখ হাড়ি করার কোনো কারণ নেই তো, তুমি তো বলেছ বাবা মা স্বেচ্ছায় কিছু দিতে চাইলে না করতে নেই, তাই তো কিছু বললাম না। একটু হেসে তুলিকা বলল, ঠিক আছে, সাবধানে যেও, গাড়ি একদম জোরে চালাবে না। পরদিন সন্ধ্যের আগে অনেকগুলো ভ্যারাইটি তেলে ভাজা আর রসগোল্লা কিনে শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম শ্বশুরমশাই বারান্দায় পাতা বেঞ্চিতে বসে মেয়ে, বউ, জ্যাঠ শাশুড়ি মা, অন্যান্য বাড়ির সদস্যদের সাথে বসে গল্প করছেন। ওনাকে এরকম সময় বাড়িতে দেখে অবাক না হয়ে পারলাম না। গাড়িটাকে স্ট্যান্ড দিয়ে তেলে ভাজার মিষ্টির প্যাকেট 2টো হাতে নিয়ে বারান্দায় উঠে ওনাকে প্রণাম করে বললাম, আপনি এই সময় বাড়িতে? উনি আমার কাঁধে হাত রেখে বললেন, আজ শনিবার বলে একবেলা চালের হোলসেল পট্টি বন্ধ থাকে, তাই তুমি আজ আমাকে দেখতে পাচ্ছ। যাই হোক, টিকিট হয়ে গেছে, আমরা কিন্তু বুধবার যাচ্ছি, তবে তুমিও সঙ্গে থাকলে আরও ভালো হতো। এগিয়ে গিয়ে জ্যাঠ শাশুড়িমাকে প্রণাম করে মিষ্টি আর তেলে ভাজার প্যাকেট 2টো জ্যাঠ শাশুড়ি মায়ের হাতে দিয়ে শ্বশুরমশাইকে বললাম, মার্চ মাসের পর হলে হয়তো তবু যাওয়া যেত, কিন্তু এখন একেবারে হাত পা বাঁধা, কোনো উপায় নেই। শ্বশুরমশাই হাসতে হাসতে বললেন, ব্যবসাদারদের অসুবিধার কথা তাদের বউ বলো, শাশুড়ি বলো, কিংবা ছেলেমেয়েরা ঠিক বোঝে না তাদের ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকে না, বলে বললেন, চলো ভেতরে চলো। বৌদির ঘরটায় বসে আছি, হঠাৎ তুলিকা এসে বলল, মার জন্য কটা চপ নাওনি? একটু ভেবাচাকা খেয়ে বললাম, আনলে রাখতাম কোথায়, তাছাড়া গরম চপ ঠোয়ার মধ্যে বেশিক্ষণ থাকলে নরম আর ভেদে হয়ে যায়, তাই নিইনি, বাড়ি যাওয়ার পথে নিয়ে নেব। মুখ টিপে হেসে তুলিকা বলল, কথায় তোমার সাথে পারে কে, চলো আমি রেডি। একটু ইতস্তত করে বললাম, এতগুলো চপ নিয়ে এলাম, একটা অন্তত খেয়ে যাব না? তুলিকা বলল, 35টা নিয়ে এসেছো, সবাইকে 2টো করে দেওয়ার পর মা আর বাবার একটা করেছিল, আমাদের দিলে সেটাও থাকতো না, তাই আমি বারণ করে বলেছি বাড়ি যাওয়ার পথে আমরা নিয়ে যাব, বাড়িতে মা একা আছে না। মা আর তুলিকা পুরী থেকে ফিরে এসেছে 20 হয়ে গেছে। বিশ্বকর্মা পুজোর আর 8 দিন বাকি। লরি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডেও বাস পড়া শুরু হয়েছে। চারিদিকে একটা পুজো ভাব এসে গেছে। আজকাল আমার সকালে বেরিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে, কারণ 4টে সাইট আর 2টো অফিসে গিয়ে বিলের তাগাদা যেমন দিতে হচ্ছে, তেমনি বিল করাতেও হচ্ছে বসে। অন্যান্য বছর এই সময় কাজের চাপ এতটা না থাকলেও এবছর চাপটা একটু বেশি, যার জন্য দিনরাত এক করে লেবার মিস্ত্রির সংখ্যা বাড়িয়ে কাজগুলো যতটা পারি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে পেমেন্টটা একটু বেশি পাই। ইচ্ছে আছে শ্বশুরবাড়ি দেওয়া ধারে টাকাটার মধ্যে লাখ 10 মতো যেন তুলে দিতে পারি, তাহলে খানিকটা হালকা হব। যাকে যা দিতে হবে তার একটা হিসেব করে তুলিকা মোটামুটি যা বলেছে, যেহেতু আমি সঙ্গে থাকতে পারবো না, তাই তার বলা টাকা থেকে 2000 টাকা বেশি দিয়ে বলে দিয়েছি, পুজোর বাজার করার জন্য আমার আশা যেন করো না, আমি তোমাকে সময় দিতে পারবো না। মা যদি তোমার সাথে যেতে চায় ভালো, তা না হলে তুমি দুপুরের দিকে বেরিয়ে তোমার বাপের বাড়ি যাদের যা দিতে হবে সেই সঙ্গে আমার নিজের মায়ের আর কাজের মাসির কাপড় চোপড়ের সঙ্গে কাজের মাসির নাতির 1 সেট জামা প্যান্ট কিনে নিও। তুলিকা বলল, গেল বছর তো তুমি কাজের মাসির নাতির জন্য কিছু টাকা ধরে দিয়েছিলে, এবারে জামা প্যান্ট কেন? বললাম, গেল বছর অষ্টমীর দিন আমরা যখন অঞ্জলি দিতে গিয়েছিলাম তখন দেখেছিলাম মাসির নাতিটাও মাসির সাথে এসেছে, কিন্তু পুরনো জামা প্যান্ট পরে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি নতুন জামা প্যান্ট পরোনি কেন? বাচ্চাটা বলেছিল, আমার নতুন জামা প্যান্ট হয়নি। বুঝেছিলাম মাসি অন্য কোনো কাজে হয়তো টাকাটা খরচ করে ফেলেছে, তাই এবছর টাকা না দিয়ে ওর জামা প্যান্টের কথা ভেবেছি।
আসলে কেন টাকার পরিবর্তে জামা প্যান্ট দিতে চাইছি সেটা তুমি হয়তো এখন বুঝবে না, বিশেষ করে পুজোর সময়। চারিদিকে যখন ওই বাচ্চাটার বয়সী ছেলেমেয়েরা নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, তখন ওই কিশোর ছেলেটার মনের অবস্থা যে কি হয়। তুলিকা কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, বেশি টাকা দেওয়ার কারণটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেবেলা, জামা প্যান্ট, এটা তো ঠিক বুঝতে পারলাম না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, প্রসঙ্গক্রমে কারো ছেলেবেলার কথা উঠলেই তুমি কেমন অন্যমনস্ক হয়ে যাও। কেন বলো তো? তোমার ছোটবেলায় তোমার বাবা মারা গিয়েছিলেন বলে কি? একটু গম্ভীর হয়ে বললাম, যার বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর তার মা সে মৃত্যুর কারণে অসুস্থ হয়ে পড়ে, তারা ছোটবেলা থাকে না। বাদ দাও ওসব বলে মার ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও বুঝতে পারলাম তুলিকা আমার দিকে তাকিয়ে আছে। রাতে দুজন পাশাপাশি শুয়েও কেন যেন মনে হচ্ছিল তুলিকার বারবার এদিক ওদিক করা আর উৎসুক ভাব যেন কিছুতেই কাটছে না। ও যেন কিছু একটা বলতে চায়। এমনিতেই সারা দিনের ক্লান্তিতে খুব টায়ার্ড ছিলাম, তাই কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। তখনই তুলিকা ডান হাতটা মাথার তলায় দিয়ে আধশোয়া অবস্থায় আমার দিকে ফিরে বলল, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তোমার বয়স কত ছিল? যেমন শুয়েছিলাম সেই সোজা হয়ে শুয়ে থেকেই বললাম, হঠাৎ এ প্রশ্ন কেন? তুলিকা বলল, আমার কি জানতে ইচ্ছে করে না যে মানুষটাকে আমি এত ভালোবাসি সেই মানুষটার মনের ভিতর কি এমন কষ্ট লুকিয়ে আছে সেটা জানার? বললাম, তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির সাথে আমরাও নিজেদের ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সেটা হয়তো কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এখন সেটা অতীত। আমাদের কারো কোনো অভিযোগ সেদিনও ছিল না, আজও নেই। তবে খারাপ লাগে তখন যখন দেখি বিশেষ করে এই পুজোর সময় এক ঝাঁক নতুন জামা প্যান্ট পরা ছেলেমেয়েরা সাথে পুরনো ছেঁড়া ফাটা জামা প্যান্ট পরা কাউকে ঘুরতে, খেলতে বা দৌড়াদৌড়ি করতে দেখলে। তুমি হয়তো ভাববে এতে আমার খারাপ লাগার কি আছে। আমার খারাপ লাগে কারণ আমার বাবা যতদিন বেঁচে ছিলেন পুজোর আগে আমাদের সব ভাই বোনকে সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন জামা প্যান্ট কিনে দিয়ে বাটার দোকানের জুতো কিনে দিতেন। অথচ আমি যখন 5-এ উঠলাম তখন কত বা বয়স হবে আমার, 10 অথবা 11। বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরের বছর থেকে আর কোনো দিন পুজোর সময় নতুন জুতো তো অনেক দূরের কথা, জামা প্যান্টও কেউ কিনে দেয়নি। অথচ বাবার সম্পত্তি ছিল কিন্তু অনেক। তুলিকা প্রশ্ন করল, তাহলে ওই সময় তোমাদের সংসারের হাল ধরেছিল কে? এবার তুলিকার দিকে ফিরে বললাম, বাদ দাও না, সেসব পুরনো কথা শুনে তুমি বা এখন কি করবে? তাছাড়া কাদা ছটকালে অন্যের গায়েও যেমন লাগে নিজের গায়েও লাগে। আর এখানে অন্যজন কেউ পর না, আমার নিজের দাদা। সুতরাং ওসব নিয়ে আলোচনা না করাই ভালো। তার থেকে রাত অনেক হয়েছে, কাল সকালে আবার আমাকে বেরোতে হবে। এখন যদি না ঘুমাই তাহলে কাল সকালে উঠতে দেরি হয়ে যাবে বলে আবার সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে কিছু সময় পর চোখ খুলে দেখি তখনও তুলিকা একই ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি উঠে বসে বললাম, তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি ঘুমাবো কি করে? তুলিকা এবার সোজা হয়ে শুয়ে বলল, আমি যখন শুয়ে থাকি তখন তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকো না? বললাম, সে তো তোমাকে দেখি আর ভাবি তোমার মতো একটা বউ পেয়েছিলাম বলে আমি যাত্রায় বেঁচে গেছি। সঙ্গে সঙ্গে তুলিকা আমার হাতটা টেনে তার কাছে নিয়ে এসে বলল, তাই নাকি? বললাম, হাত ছাড়ো, আমি এখন ঘুমাবো। হাসতে হাসতে তুলিকা বলল, আমি তো তোমাকে ঘুমাতে বারণ করিনি। এপ্রিল মাসের 20 তারিখের দিকে বাড়িতে ফিরে আমাদের ঘরে আলো জ্বলছে দেখে বুঝতে পারলাম তুলিকা এই ঘরেতেই আছে। মার ঘরেতে ঢুকে দেখলাম টিভি বন্ধ, মা রেডিওতে যাত্রা শুনছেন। আমাকে একবার দেখলেন ঠিকই, কিন্তু কিছু না বলে মন দিয়ে যাত্রা শুনছেন দেখে আমি মাকে ডিস্টার্ব না করে নিজের ঘরে এসে দেখলাম তুলিকা আমার জামা ইস্ত্রি করছে। গায়ের জামা গেঞ্জি খুলতে খুলতে বললাম, পুজোর আগে কাজ আর পেমেন্টে চাপ ছিল বলে তখন তোমাদের সাথে পুরীতে যেতে পারিনি। পুরনো কাজ প্রায় তুলে ফেলেছি, দেনাও অনেকটা শোধ হয়ে গেছে, এখন আর অতটা চাপ নেই। চলো এই ফাঁকে দার্জিলিং থেকে ঘুরে আসি, ফিরে এসে আবার নতুন কাজের জন্য ঝাঁপাবো। ইস্ত্রির সুইচটা অফ করে ইস্ত্রিটাকে সোজা করে রেখে মুখটা গম্ভীর করে তুলিকা বলল, না গো, আমার এখন আর কোথাও যাওয়াটা ঠিক হবে না। মনে হচ্ছে আবার আমি প্রেগন্যান্সি ক্যারি করেছি। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। আনন্দে তুলিকাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, সে বলে উঠল, এই একদম না, ওখানে চুপ করে দাঁড়াও। সারা দুনিয়া ঘুরে এসেছো, আগে সাবান দিয়ে হাত পা ধুয়ে আসবে। বললাম, ঠিক আছে ঠিক আছে, তোমাকে ধরছি না, কিন্তু মা জানে? সে বলল, না এক্ষুনি বলবো না, 10-12 দিন যাক, দেখি তারপর বলবো। কেন, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা ঠিক নেই, তবে আমি নিজে কনফার্ম হতে চাই। তাছাড়া আগের বার এই মানুষগুলোই আমি যতটা না কষ্ট পেয়েছিলাম তার থেকে এনারা বেশি কষ্ট পেয়েছিলেন।
বললাম, দেখো অত শত জানি না, তুমি এবার কিন্তু খুব সাবধানে থেকো, প্রয়োজনে বেড রেস্টে থাকতে হবে, সকাল সন্ধে আয়ার ব্যবস্থা থাকবে। আমার কথা বোধহয় তুলিকার পছন্দ হলো না, তাই সে বলল, তোমাকে বলাটাও আমার বোধহয় ঠিক হলো না, তুমি বড্ড অতিরিক্ত রিয়াক্ট করো। আগেরবার একটা ইনসিডেন্ট হয়ে গেছে বলে এবারও হবে। এবার আমি অনেক সতর্ক, কোনো রকম ভুল করতে চাই না। আর শোনো, তুমি কিন্তু দুম করে আমাদের বাড়িতে গিয়ে মাকেও কিছু বলবে না। আমি এই মুহূর্তে কাউকে কিছু বলতে চাই না, নিজে একটু দেখি, তারপর এ বাড়ির মাকে বলবো। ও বাড়ির মা বৌদি এক্ষুনি জানতে পারলে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে রাখবে। আর তুমি নিশ্চয়ই চাও না ওখানে গিয়ে আমি মন খারাপ করে থাকি। বললাম, বাপের বাড়ি মানে তো সব নিজের লোক, কাছের লোক, সেখানে গেলে আবার মন খারাপ হয় নাকি? তুলিকা মুখের ওপর একটু হাসির ভাব এনে বলল, ও তুমি বুঝবে না, মেয়েদের বিয়ের পর নিজের লোক বলো আর কাছের লোক বলো, সবটাই জুড়ে থাকে তাদের স্বামী। সেই জন্যই তো তোমার উপর রাগ করি, ঝগড়া করি, আবার দুদিন গেলেই তোমাকে না দেখে থাকতে পারি না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সেই জন্যই তো বাপের বাড়িতে গিয়ে এখন আর থাকতে ইচ্ছে করে না, বুঝলে হাদারাম? তাই বলছিলাম, দয়া করে তুমি কোনো কথা বলবে না। আর হ্যাঁ, কাল তুমি যখন বেরোবে তোমার সাথে আমি ডক্টর চক্রবর্তীর কাছে যাব, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। এবার আমি প্রথম থেকে ডাক্তারের পরামর্শে চলবো। বলে ইস্ত্রি করা জামাটা ভাঁজ করে ইস্ত্রির তারটা সুইচ বোর্ড থেকে খুলে গরম ইস্ত্রিটা খাটের তলায় রেখে আমাকে চুপ করে থাকতে দেখে বলল, হাদারাম, বললাম বলে রাগ করেছো? মাথা নেড়ে না বলে বললাম, তোমাকে যত দেখি তত অবাক হই, সে প্রথম রাতের কথা ভেবে। কি রকম? সেই যে প্রথম রাতে তোমার সেই আড়ষ্টতা, আনইজি ফিল করা, ভয়ে ভয়ে থাকা, সেই মেয়েটাই কিনা আজকের তুমি? হ্যাঁ, সেটা অবশ্য ছিল তোমার এই সুন্দর চেহারার পেছনে, চেহারাটা দেখবার জন্য। কোমরের উপরে দুহাত রেখে বললাম, মানে? দেখো, সব মেয়েরাই চায় তাদের স্বামীরা যেন সুন্দর হয়। আমি এখানে চেহারার সৌন্দর্যের কথা বলছি না, বলছি মনের সৌন্দর্যের কথা। একজন স্বামী বা পুরুষের কাছ থেকে মেয়েরা কী চায়? আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি দেখে সে নিজেই বলল, সহানুভূতি না রেসপেক্ট? যে মানুষটার সাথে সারাটা জীবন থাকতে হবে, তার মধ্যে আদৌ আছে কি না আমি দেখতে চেয়েছিলাম। আর সেটা দেখেছিলাম বলেই তো তোমাকে ছেড়ে বাপের বাড়িতে যেতে ইচ্ছে করে না। বলেই বলল, কি এখনও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, নাকি আমি মার ঘরের দিকে যাব? না না, আমি এক্ষুনি হাত পা ধুয়ে আসছি। প্রথম দিন থেকে ভয়ে ভয়ে থেকে আজ বলি কাল বলি করে করে 2.5 মাস পার হয়ে যাওয়ার পর তুলিকা আজ সকালে যখন মাকে বলল, মা বললেন, এতদিন হয়ে গেছে আমাকে বলিসনি কেন? আগেরবারে ইনসিডেন্টের জন্য আমি নিজেই ভয়ে ভয়ে ছিলাম, যদিও প্রথম থেকে ডাক্তারের পরামর্শে চলছি, ওষুধও খাচ্ছি। যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে যায় তোমরা আবার টেনশন করবে বলে ভয়েতে কাউকে কিছু বলিনি। অবশ্য তোমার ছেলে তোমাকে বলতে বলেছিল বলে মাথাটা নিচু করে তুলিকা বলল, আমি না করেছিলাম। মা বললেন, তোর মাকেও বলিসনি? শুধু তোমার ছেলে ছাড়া কেউ জানতো না। তুই আজই শ্যামলকে বল তোদের বাড়িতে গিয়ে যেন তোর মাকে খবরটা দেয়। আমি চাইছিলাম না 3.5 মাসের আগে ও বাড়ির কাউকে খবর দিতে। মা সাথে সাথেই বললেন, না রে, এই ভুলটা করিস না, উনি তোর মা। কোনো কারণে যদি তোকে বকাঝকা করে থাকেন, জানবি সেটা তোর ভালোর জন্যই। কোনো মা চায় না তার সন্তান কোনো রকম অসুবিধার মধ্যে পড়ুক, অথচ প্রথমবারই তোর একটা অসুবিধে হয়ে গেছে, সেই জন্যই তিনি হয়তো বেশি চিন্তিত। আজ যখন তুই আমাকে খবরটা দিয়েছিস, অবশ্যই তোর মাকেও খবরটা দিবি বলে তুলিকার কপালে একটু আদর করে বললেন, তোরা সব কেমন তাড়াতাড়ি বড় হয়ে গেলি। শুনে ভালো লাগলো তুই আগে থেকে ডাক্তারের পরামর্শে চলছিস। খেয়ে দিয়ে বেরোবো বলে জামা প্যান্ট পরা হয়ে গিয়েছে। কোমরের বেল্টটা লাগাচ্ছিলাম, তুলিকা এসে রুমালটা এগিয়ে দিয়ে বলল, ও বাড়িতে গিয়ে মাকে খবরটা দিও। বেল্ট লাগানো বন্ধ করে আমি থ হয়ে তুলিকার মুখের দিকে তাকিয়ে বললাম, সরাসরি দম করে তোমার মাকে কি করে বলি বলো তো? আপনার মেয়ে 2.5 মাসের প্রেগনেন্ট। আমার মান সম্মান আর কিছু থাকবে? তোমার মাও বা আমাকে কি মনে করবেন? তুলিকা মুখ টিপে হেসে বলল, কেন, তার মেয়েকে প্রেগনেন্ট করবার সময় মনে ছিল না? তুলিকা, প্লিজ কিছু তো একটা উপায় বার করো, খবরটা ওনাকে কিভাবে দেওয়া যায়। তুমি রাগ করো আর যাই করো, আমি গিয়ে সরাসরি ওনাকে বলতে পারবো না বলে বেল্ট লাগিয়ে টেবিলে রাখা ফাইল থেকে কাজের শিডিউল পেপার বার করতে গিয়ে হঠাৎই মনে হলো চিঠি লিখে দিলে কেমন হয়। সঙ্গে সঙ্গে তুলিকাকে বললাম, তুমি বরং একটা কাগজে চিঠির মতো করে সব কিছু লিখে দাও, আমি গিয়ে তোমার মার হাতে দিয়েই ওখান থেকে সরে পড়বো। তুলিকা হেসে বলল, আইডিয়াটা মন্দ না, ঠিক আছে একটু দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। সন্ধ্যের দিকে বাড়িতে ফেরবার আগে কটা ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম, এই ভেবে শাশুড়িমা হয়তো এসেছেন। বাড়িতে এসে চপগুলো মায়ের ঘরে টুলের ওপর রেখে মাকে জিজ্ঞাসা করলাম, তুলিকার মা এসেছেন নাকি? টিভি দেখতে দেখতে মা বললেন, না তো। তারপরেই বললেন, কেন, আসার কথা ছিল নাকি? তা তো ঠিক জানি না। আর সকালে তুমি বলছিলে না ওর মাকে একটা খবর দেওয়া দরকার, তাই তুলিকা একটা চিঠি লিখে দিয়েছিল ওর মাকে দেওয়ার জন্য। কথা ঘুরিয়ে বললাম, তুলিকা কোথায়? এই তো কিছু সময় আগে এখানে ছিল, ঘরে যাচ্ছি বলে তো গেল।
ঠিক আছে দেখছি বলে ঘরে এসে দেখলাম তুলিকা পদ্মাসনের ভঙ্গিতে বিছানার ওপর চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। জামা প্যান্ট চেঞ্জ করতে করতে বললাম, তোমার মা আসেননি? চোখ তুলে তুলিকা বলল, কেন, তোমাকে মা বলেছিল আসবে? না না, আমি তো চিঠি তোমার মায়ের হাতে দিয়ে কেটে পড়েছিলাম। বাড়ি আসার সময় 2টো চপ বেশি নিয়ে এসেছি, এই ভেবে তোমার মা হয়তো এসেছেন। তুলিকা বলল, আমি চিঠিতে সেরকমই লিখেছিলাম, তাড়াহুড়ো করে আসতে হবে না, আমি ঠিক আছি। প্রথম দিন থেকে ডাক্তারি পরামর্শে চলছি, এখানে মা আছেন, তুমি কদিন পর সময় সুযোগ বুঝে এসো। বলে বিছানা থেকে নেমে বলল, চিঠি দেখে মা তোমাকে কিছু বলেনি? বললাম, আমি যখন গেছি উনি তখন একজনের সাথে কথা বলছিলেন, যিনি তোমার বাবার দোকান থেকে এসেছিলেন টিফিন নিয়ে যেতে। সম্ভবত তোমার বাবার জন্যই হবে, তাই একটু ব্যস্ত ছিলেন বলে আমাকে বসতে বলেছিলেন। আমি সাইটে যাওয়ার ব্যস্ততা দেখিয়ে তোমার চিঠিটা ওনার হাতে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। তুলিকা আস্তে আস্তে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, বাবা তো খুব সকালে উঠে দোকানে চলে যায়, তাই ওই 9টা সাড়ে 9টার মধ্যে রতন কাকা এসে বাবার টিফিনটা নিয়ে যান। বাবার দোকান থেকে ফিরতে ফিরতে সেই বেলা 2:30-3টে বেজে যায়। তুমি তাহলে ফ্রেশ হয়ে এসো, আমি ওদিকে মুড়ি চায়ের ব্যবস্থা করছি। একদম না, তুমি বরং মায়ের ঘরে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে চা করে মুড়ি নিয়ে মার ঘরে আসছি, চপ দিয়ে খাবো। তুলিকা আমার মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে দেখে বললাম, কি হলো, হাসছো কেন? সে ঠোঁট দুটো উঁচু করে মাথা নেড়ে বলল, তোমার মুখে মোটা চওড়া গোফটা একদম মানায় না। ওই গোফটার জন্য তোমাকে খুব গুরু গম্ভীর আর রাগী দেখায় ঠিকই, কিন্তু আসলে মানুষটা তুমি সম্পূর্ণ অন্যরকম। তোমার ভেতরে যে একটা সুন্দর নরম মন আছে, সেটা উপর থেকে দেখলে একদম বোঝা যায় না। সারাদিন এত দৌড়ঝাঁপ করো, কাজের টেনশনে থাকো, তারপরেও বাড়ি এসে দেখি না যে তুমি একটু শুয়ে রেস্ট নিচ্ছ। হয় খাতাপত্র নিয়ে হিসেব লিখছো কিংবা পড়ছো, না হয় আমাদের সাথে বকর বকর করছো। এত এনার্জি পাও কোথা থেকে? বললাম, দৌড়ঝাঁপ করে কাজ করি ঠিকই, তবে সেটা তো আমি নিজে হাতে করি না তোমাদের মতো। তোমরা যেমন সারাদিন বাড়ির মধ্যে থেকে হয় রান্না করছো, নয়তো পরিষ্কার করছো, আর নয়তো এটা ওটা কিছু না কিছু করছো, সেগুলো সবই নিজে হাতে। আমাকে তো নিজের হাতে কিছু করতে হয় না, যা করে লেবার মিস্ত্রিরা। আমি শুধু দেখে বুঝে নিই সব ঠিক আছে কিনা, আর শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, ব্যাস ওই পর্যন্তই। আমি নিজের হাতে পাথরও ভাঙি না, ইটও গাঁথি না, কিন্তু তোমরা যেটা করো সবই নিজে হাতে এবং আন্তরিকতার সাথে। যেমন রান্না, আন্তরিকতার স্পর্শ থাকে বলেই না এত সুস্বাদু হয়। সারাদিন তো আমি বাইকে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তারপর অফিসে গিয়ে যে সব কাজ চলছে তার আপডেট দেওয়া, আর নতুন কোনো কাজ আছে কি না তার খবর নেওয়া, বিলের তদারকি করা, ব্যাস। তবে হ্যাঁ, আমাদের এই লাইনে টেনশনের সাথে প্রচুর মেন্টাল প্রেশার নিতে হয়। এটা যেমন ঠিক, তেমনি কাজ শেষে পেমেন্টটা পেয়ে গেলে মন শান্তি হয়ে যায়। বলে আলনা থেকে পাজামা টি শার্ট হাতে নিয়ে বললাম, বাথরুমে যাচ্ছি, তুমি ও ঘরে যাও, আমি আসছি। আজ এই পর্যন্তই থাক, কাল দুপুর 2টোয় আমি অন্তিম পর্ব আপলোড করে দেব। অনেকেই বলছেন আমি দিনে 2টো করে ভিডিও আপলোড করতে পারছি না কেন। আসলে বড় বড় গল্প তো, আর একটু ব্যস্ত আছি, এই কারণে পারছি না। আমি কালকে থেকে আবার 2টো করে ভিডিও দিনে আপলোড করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।